দাবিটা ছিল যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেখানে প্রস্তাবিত কাঠামোতে নিম্নকক্ষে 400 সদস্য, উচ্চকক্ষে 100, এই 500 সদস্যদের ভোটে নির্বাচিত হবে। তো বিএনপির আবার ওই প্রধানমন্ত্রীর মেয়াদে একমত হওয়ার সাথে এই দুইটা বিষয় রিলেট, যে তারা বলছে এই দুটো বিষয় সহ তারা একটা আলোচনার মধ্যে দিয়ে পৌঁছাতে চায়। এবং সবচেয়ে আরও একটা বড় অমীমাংসিত বিষয় ছিল যেটা জাতীয় সাংবিধানিক পরিষদ বা কাউন্সিল, যেটাকে এনসিসি বলা হয়েছিল, যে ক্ষমতা একটা ভারসাম্য আনয়নের ক্ষেত্রে, সেটাতে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ বেশ কয়েকটি দল একেবারেই একমত না। কমিশন সেটা আমলে নিয়ে তারা আবার একটা সংশোধিত প্রস্তাব নিয়ে আসলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে একটা কমিটি, যেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে 2 কক্ষের স্পিকার, রাষ্ট্রপতির মনোনীত একজন ব্যক্তি, আপনার প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি, এই 7 জনের সমন্বয়ে একটা কমিটি হবে। এই 7 জনের মধ্যে 5 জনের মতামত অন্তত কোরাম হবে এবং তাদের মতামতের ভিত্তিতে নিয়োগ হবে। সেইখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা 5 থেকে 7টি নিয়োগ এটাকে প্রস্তাব করেছিলাম। একটা ছিল নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনার মহাহিসাব নিরীক্ষক, তথ্য কমিশনার, মানবাধিকার কমিশন, এই রকমের 5 থেকে 7টি প্রস্তাব করেছিলাম। সেখানে বোধহয় বড় দল হিসেবে বিএনপি একমত হচ্ছে না, বা আরও কিছু দল এটার সাথে একমত হচ্ছে না। তো এই আলোচনা যেটা দেখলাম, যেটা বললাম, যে অনেকখানি আলোচনা একটা কনক্লুশনের দিকে যাচ্ছিল, আবার সেটা একটা ডালপালা মেলছে। তো এই কারণে আমি বলেছিলাম যে এইভাবে যদি চলতে থাকে এবং কমিশন যদি এখন যেটা দাঁড়াচ্ছে যে এটা তো শেষ করতে হবে, এবং ওই ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনও আমি যতদূর বুঝি যে জুলাইয়ের পরে আর খুব একটা কার্যকর থাকবে না। তো আপনি কি মনে করেন যে জুলাইয়ের মাঝামাঝি সময়ে, যেমনটা কমিশনের ভাইস চেয়ারম্যান বলছেন, যে আমরা বলেছিলাম যে এই সংস্কারের বিষয়বস্তু আলোকে যে একটা জুলাই জাতীয় সনদ যে আপনার ঘোষণা হবে, কিংবা জুলাই ঘোষণাপত্র, সেটা এই জুলাইয়ের মধ্যে দিলে ভালো হয়, এবং কমিশনও সেই বিষয়ে আশাবাদী ছিল। এই কারণে আমরা কিন্তু কমিশনকে বলেছি, ধরেন এই প্রোগ্রামটা আপনি হোস্ট করতেছেন, আমরা সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন মত পথের মানুষ বলি, তারপরে খুব সাংঘর্ষিক হলে আপনি একটা ব্যালেন্স কথা বলেন। তো আমরা কমিশনকে বলছিলাম যে অন্তত সবার মতামত শুনে আপনাদেরকে একটা সিদ্ধান্তর জায়গায় পৌঁছাতে হবে, রেফারির জায়গায়, যে আপনি কতটুকু আলাপ আলোচনা এবং মতামতকে আপনি ঐক্যমত ধরে আপনার একটা সংস্কারের দিকে আগাবেন। এন্ড কমিশন যদি সব ছেড়ে দেয় ওপেন হাউসে, তাহলে তো এটা এখানে আপনার প্রায় 50টা দল, বিভিন্ন ব্যক্তি, আশাবাদী বলে মনে হচ্ছে না আমার কাছে অন্তত। যদি এখানে আমি আপনার এই তৃতীয় মাত্রা সহ কমপক্ষে 20 থেকে 25টা টক শোতে আমি এই কথা বলার চেষ্টা করেছি। পৃথিবীর প্রতিটি মানুষই জন্মগ্রহণ করেছে তার নিজস্ব একটা অভিমত নিয়ে। আমি কখনো কখনো আপনার মতের সাথে একমত হতে পারি, যখন আমি দেখব আপনার বক্তব্য এবং আপনার মানে সিদ্ধান্ত বেটার আমার সিদ্ধান্তের চেয়ে, তখন আমি একমত হব। আপনিও এরকম একমত হবেন। আমরা একটা জ্ঞানী মানুষকে শ্রদ্ধা করবো এইসব কারণে। তো আমি সংস্কার কমিশনের ব্যাপারে প্রথম থেকেই যে আমি বলে আসছি এরকম একটা কথা, যে ধরুন প্রথম বক্তব্য হলো, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করেছি বাংলাদেশে, বিএনপি সরকার, আমাদের ম্যাডামের নেতৃত্বে আমরা এই কাজটা করেছি। শেখ হাসিনা সেটা বাতিল করে দিলেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চেয়ে বড় সংস্কার নেই আমি মনে করি, আমার ধারণা, হতে পারে আরও বড় সংস্কার আছে। তো সেখানে শেখ হাসিনা এসে কলমের খোঁচায় বাতিল করে দিলেন। তো এইরকমও সংস্কার আমরা করলাম কাগজে পত্রে, কাগজে পত্রে সংস্কার করার পরে আরেকজন এসে বাতিল করে দিল। তো সেই সংস্কারের ভ্যালুর কি? আমরা বলছি যে অনেকগুলো সংস্কার আপনি না এনে আপনারা এমন কিছু করেন যে সংস্কারে আমরা, এই সংস্কার প্রক্রিয়াটা আমার নিজস্ব মতামত আমি আগে ব্যক্ত করেছি, দলীয় মতামত নয়, এটা আমি নিজস্বভাবে বলেছি যে সংস্কার প্রক্রিয়াটা এটা আমাদের অনেক কিছু ঝুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া, যে সময়টাকে ক্ষেপণ করা, অ্যাট দ্য সেম টাইম যে ধরেন যে প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি সেই প্রক্রিয়াকে নষ্ট করা, একই পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া যে পর্যায়ে আগাইছি, বা আমরা নির্বাচনের কথা বলি সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এই সব মিলিয়ে। কারণ অনেকগুলো ফ্যাক্টর সামনে আসে, আপনি খেয়াল করেছেন কিনা আপনি জানেন না, অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন স্থানীয় সরকার নির্বাচন, একটা দেশের সরকার পরিবর্তন হবে, আমরা সরকার পরিবর্তন করেছি, আর একটা সরকার চাই, সরকার এসে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার। সেইখানে আমাদের কিছু কিছু দল বা কিছু কিছু পার্টি বলছে স্থানীয় সরকার নির্বাচন আগেও, আবার সেটা ধামাচাপ হয়েছে। আবার এরপর আসলো আপনার পিআর সিস্টেমে নির্বাচন, মানে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই যে আনুপাতিক হারে নির্বাচন, সেটা এক সময় একেবারে বেশ আসছিল, আবার স্থগিত হয়েছে, আবার এখন ইদানিং আলোচনা হয়েছে। অর্থাৎ আমি সব কথার শেষে আমি আপনার কথা মানব না,
সব কথার শেষে আপনি আমার কথা মানবেন না, এরকম মানসিকতার মানুষ তো এই দেশে বসবাস করে। আমি একটা কথা আমার এখানে পরিষ্কার করে বলতে চাই, জাতির উদ্দেশ্যে বলতে চাই, অগাস্টে আগে মানে জুলাই আন্দোলনটা হয়েছে আমরা একটা ফ্যাসিস্টের হাত থেকে বাঁচার জন্য। একদিকে ফ্যাসিস্ট আর একদিকে বাংলাদেশ। তো বাংলাদেশ তখন আমরা একটি পয়েন্টে আমরা ঐক্যমত হয়েছি যে আমরা ফ্যাসিস্টের হাত থেকে বাঁচি প্রথমত। তো এইরকমের আমাদের কোনো একটা জায়গায় একটা বা দুইটা পয়েন্টে আমাদের ঐক্যমত হইতে হবে, সকলেরই হওয়া উচিত, দেশকে বাঁচাবার জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য এবং আমাদের সার্বভৌমত্ব বাঁচাবার জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এইখানে ঐক্যমত না হইলে আমরা কিন্তু একটা কথা পরিষ্কার, কিন্তু গণতন্ত্র ঐক্যমত কিন্তু একসাথে যায় না, যেতে পারে না। কারণ গণতন্ত্র আপনিও একটা দল, উনি আপনি একটা দল, আমি একটা দল, আলাদা দল থাকবে, এটা স্বাভাবিক। এটি তো গণতান্ত্রিক প্রক্রিয়া, বিউটি অফ ডেমোক্রেসি। আমি সব ব্যাপারে আপনার সাথে ঐক্যমত হবো, আপনি আমার সব ব্যাপারে আমার সাথে হবেন, এটা তো হয় না। কিছু কিছু পয়েন্ট আমরা ঐক্যমত হবো। যেমন ধরুন একবার বলেছিল, একটা জোক বলি এরকমের, যে বাচ্চা জিজ্ঞেস করছে, আম্মা তুমি কি আব্বার সাথে কখনো একমত হও না? নিশ্চয়ই হয়েছি। তো কখন? যখন ঘর আগুন লেগে পুড়ে যায় তখন আমরা দুজনে একসাথে পাকঘরের দরজা দিয়ে বের হয়েছি। তো এটা ঐক্যমত। কাজেই আমি দেশের স্বার্থে এত বড় একটা ফ্যাসিস্ট উৎখাতের পরে আমরা কি দেশটাকে ঠিক রাখতে চাই কিনা সিদ্ধান্ত নিতে হবে আমাদের দল হিসেবে। আমরা এই দেশটাকে ভালো করতে চাই কিনা, আমরা এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রস্ফুটিত হতে দিতে চাই কিনা, আমরা মানবাধিকারকে সুউন্নত করতে চাই কিনা, আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই কিনা, আমরা সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে প্রোটেকশন দিতে চাই কিনা। যদি চাই, এই দেশকে যদি সত্যি ভালোবাসি, তাহলে আমাদের একটা মিনিমাম জায়গায় সিদ্ধান্ত আসতে হবে যে আমরা ঐক্যমত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজে হাত দিতে হবে সকলকে। আর সবাই দল আছে, এটা বিউটি অফ গণতন্ত্র, আপনি আপনার দল করবেন, আমি আমার দল করবো, কিন্তু ঐক্যমত হবো যখন আমার ঘর পুড়বে, তখন আমরা সবাই এক হবো, আমার ঘর পুড়তে দেবো না। যেমন হাসিনাকে আমরা চাই, হাসিনা সরে গেছে। আজকের বিচারের প্রক্রিয়ায় জাতি কিন্তু ওইভাবে ঐক্যমত হয়ে রয়েছে, এইখানে কিন্তু কোনো দ্বিমত নেই। নুরুল হক নূর, বিচার চাই আমরা, সংস্কারও চাই আমরা, আবার নির্বাচন আমাদের দরকার। নির্বাচনটা কবে হবে বলে মনে হচ্ছে? অবশ্যই নির্বাচন আমাদের একটা প্রাইম কনসার্ন, কারণ এই ভোটের অধিকার না থাকার ফলে, গণতন্ত্র না থাকার ফলেই তো গত 16 বছরের এই ক্রাইসিস থেকে, সংকট থেকে শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে আমরা আসলাম। এবং ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো ফ্যাসিস্ট শাসক কিংবা সরকার তৈরি না হয়, সেই জন্য আমরা যে কাঠামোগত সংস্কারের কথা বলছি, আমার মতে সেই সংস্কারটার পরেই নির্বাচনটা হওয়া দরকার। পুরো বিচার প্রক্রিয়া আপনার চাইলেই আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে কিংবা একটা নির্দিষ্ট সময়ের অধীনে শেষ করা সম্ভব হবে না, যে আমরা 2 বছরের মধ্যে বিচার চাই কিংবা 1 বছরের মধ্যে বিচার চাই। তবে আমরা যেটা মনে করি যে অন্তত বিশেষ করে আমরা যেটা বলছি যে এই জুলাই গণহত্যা, এই মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি গত 16 বছর যারা বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করেছে, তার একটা বিচার হওয়া দরকার। এবং ওই যে আমলাতন্ত্র এই স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, তাদেরও বিচার হওয়া দরকার। কিন্তু আমরা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা মনে করছি যে শেখ হাসিনা সহ এই জুলাই গণ অভ্যুত্থানের, আসলে এই জুলাই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের মাস্টার মাইন্ডদের বা মূল আসামিদের একটা দৃশ্যমান বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি যদি হয়, সেই ক্ষেত্রে নির্বাচনের দিকে সরকার গেলে তখন মানুষ এটাকে ইতিবাচকভাবে নেবে। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, যেমন ভাই বা আমরা যেটা বলছি যে আজকে সংস্কারের প্রশ্নে কেউ কেউ বলছে যে গণভোট দিয়ে এটাকে গণভিত্তি দেওয়া কিংবা নির্বাচনের আগে আপনার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারটাকে গৃহীত করা। এখন কেন রাজনৈতিক দল বা আমাদের সকলের আস্থাটা তৈরি হচ্ছে না যে সামনে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা এই ঐক্যমতের বিষয়গুলো আমলে নিয়ে তারা সেটা সংসদে পাশ করবে? কারণ আমাদের সামনে উদাহরণ আছে যে 90-এ আপনার বিএনপির নেতৃত্বে 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বামদের নেতৃত্বে 5 দল, এই 3 জোটের একটা রূপরেখা ছিল। 3 জোটের রূপরেখা কিন্তু কোনো দলই মানে নাই, এবং আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে তার মতো করেই কিন্তু পরিচালিত করার চেষ্টা করে, অন্যদের আসলে মতামতের তোয়াক্কাও করে না। যেমন ধরেন যেই আপনার গুম খুনের জন্য র্যাবকে আমরা দায়ী করি, বা যাকে ডেথ স্কোয়াড হিসেবে আল জাজিরা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকে দেখেছে, সেই র্যাব গঠন হয়েছিল কিন্তু বিএনপির সময়। আবার তখন বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তারা তখন বারবার কোশ্চেন করেছিল, প্রশ্ন তুলেছিল যে এটা বিরোধী মতকে দমন করার জন্য র্যাবকে গঠন করা হয়েছে। কিন্তু দেখা গেল যে বিএনপি এসে আবার সেই র্যাবের দ্বারা ভুক্তভোগী হলো। তো আমাদের দেশের আরও সবচেয়ে একটা পুরানো
আপনার আইন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন। এই আইনটা তো ৭৪ থেকে বাংলাদেশের আজকে 2025 সাল 51 বছর ধরে সব সরকার ব্যবহার এবং বিএনপি আওয়ামী লীগ অনেক নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল যে ক্ষমতা কেউ যেটা বাতিল অঙ্গীকার করতে রাখে না। করেনি। এমনকি শুধু এই আইনটা না, রাজনৈতিক দলগুলো তার ইশতেহারের অনেক কিছুই রাখে না, ক্ষমতায় যাওয়ার জন্য ভালো ভালো কথা প্রস্তাবনা লিখে দেয়, ক্ষমতায় গিয়ে ভুলে যায়। যেই কারণে আমরা বলছি যে এই সংস্কারের একটা বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার একটা দৃশ্যমান অগ্রগতির পরেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। তবে আনলিমিটেড সময় পর্যন্ত যদি নির্বাচনের বিষয়ে অনিশ্চিত থাকে, সেই ক্ষেত্রে আবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, ভাবমূর্তি কিংবা দেশের অর্থনৈতিক আপনার গতি প্রকৃতি, সেটা একটা বাধাগ্রস্ত হবে। কাজে আমরা সেই জায়গা থেকে চাই যে নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ সরকারের থাকুক, যেটা সরকার ইতিমধ্যেই সেই জায়গা থেকে আপনার শুরুর দিকে তারা ডিসেম্বর থেকে জুন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনে একটি নির্বাচন করার একটা সম্ভাব্য তারিখ তারা দিয়েছিল। আমরা রাজনৈতিক দলগুলো বলেছিলাম যে এটা একটা আনসার্টেন টাইম, একটা অনিশ্চিত সময়, এর মধ্যে আপনি অন্তত একটা মাস স্পেসিফাই করেন। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা আপনার 2025 সালের এপ্রিলকে নির্বাচনের সম্ভাব্য মাস হিসেবে আমরা দেখলাম যে ঘোষণা করেছেন। আবার লন্ডনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে সেখানে বলেছেন তিনি বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায় তাহলে বিএনপির যে একটা জোরালো দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেক্ষেত্রে সরকার হয়তো ফেব্রুয়ারির দিকে নির্বাচনের কথা চিন্তা করতে পারে। এখন আমাদের সামনে একটা দৃশ্যমান সময়সূচি বা সম্ভাব্য মাস আছে। মনে হচ্ছে যে হয়তো এই সময়ের মধ্যেই নির্বাচনটা হতে পারে। কোনটা দৃশ্যমান? এখন ফেব্রুয়ারিতে হতে পারে অথবা আপনার এপ্রিলে হতে পারে। দুটো ডেট তো সরকার প্রধানই দিয়েছিল। যদি সরকার প্রধানের ডেট ছিল এপ্রিল, বিএনপির দাবির প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে মিটিংয়ে বলেছে বিচার এবং সংস্কারকে এগিয়ে আনা গেলে তাহলে পর্যাপ্ত পরিমাণে হলে হতে পারে ফেব্রুয়ারি এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে। এবং প্রধান নির্বাচন কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানেও তিনি বলেছেন যে সময় ফেব্রুয়ারি এপ্রিল দুটোই বলেছেন যে তাদের প্রস্তুতি ফেব্রুয়ারি এপ্রিলকে ঘিরেই। কিন্তু আমার একটা প্রশ্ন যে নির্বাচন, মিস্টার নুরুল ইসলাম মনি আপনি আরও ভালো করে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, যে নির্বাচন কমিশন তো যে কোনো সময় নির্বাচন করবার জন্য প্রস্তুত থাকবার কথা আমি যতটুকু বুঝি, কারণ সারা বছরই তাদের কাজ করতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে যতটা আমরা উৎসাহী দেখেছি যে তারা তো ধরেই নিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, যদিও কোথাও এটা বলা হয়নি, কিন্তু প্রধান নির্বাচন কমিশনের কথায় বা সরকারের তৎপরতায় কোথাও কি মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে আসলে ইলেকশনটা হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে নির্বাচনের বর্তমান পদ্ধতি নিয়েই তো আমরা ঐক্যমতে পৌঁছতে পারিনি, যেটা একটা মেজর একটা আপনার বিষয়। যে আমরা বলছি যে যেটা ভাই বলেছেন যে এখন বেশিরভাগ রাজনৈতিক দল দাবি তুলছে যে আগামী নির্বাচন আনুপাতিক হারে হবে। সেখানে কেউ কেউ পুরো নির্বাচন আনুপাতিক হারে করার জন্য রিজিড। আবার আমরা যেটা বলেছি যে অন্তত পক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে অন্তত আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ধরেন আমাদের দলের জায়গা থেকে এগুলো আপনারা চাইছেন এই নির্বাচনের আগে, সামনে নির্বাচন, তার মানে তো এগুলো তো সাংবিধানিক অনেক পরিবর্তনের ইস্যুজ আছে, অনেক ইস্যুজ আছে। এবং তাহলে সংবিধান কিভাবে পরিবর্তন হবে? পার্লামেন্ট নাই তো, মানে গণভোট বা ওই গণপরিষদ। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন সেই আলোচনার সমাধান করতে হবে। এই জন্য আমি বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা এই কারণেই সম্ভব না, এই নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি এবং এই বিষয়ে তো একটা সিদ্ধান্ত লাগবে। সিদ্ধান্তের পরে নির্বাচন কমিশনকে তো আবার কিছু আইন, তাদের আরপিও বিধিবিধান ঢেলে সাজাতে হবে এবং বিশেষ করে নির্বাচনের যারা কর্মকর্তা দায়িত্ব পালন করেন, যেমন জেলা পর্যায়ের ডিসি, এইখানেও আমরা একটা রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই সিস্টেমেরও আমরা একটা পরিবর্তন আনার কিন্তু দাবি তুলছি, যে নির্বাচন কমিশনে একটা স্বতন্ত্র ক্যাডার সিস্টেম চালু করা এবং পুরো নির্বাচনী কর্মকর্তাদের দিয়ে ওসি, ইউনো কিংবা ডিসি, এসপিদের হস্তক্ষেপ কিংবা প্রভাব এখানে কমানো। তো এইগুলো সুরাহা না হলে কিন্তু নির্বাচন দীর্ঘদিন ধরে কয়েক মাস ধরে যেখানে বিএনপি এবং তার অ্যালাইজরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল, সেখানে হঠাৎ করেই বিএনপি প্রস্তাব দিয়ে ফেব্রুয়ারি মাসে চলে গেল এবং আপনাদেরই অ্যালাইড কথা শুনে মনে হচ্ছে যে তিনি মনে করছেন না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বা হতে পারে, ইপস বাট অনেক কিছু আছে। এবং এর আগেও আমি আরেকজন বিএনপির মিত্র রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে বিএনপি যে ডিসেম্বরে থেকে ফেব্রুয়ারিতে গেল, এটা তো আমাদের কারোর সঙ্গে কনসাল্টও করেনি, আলোচনাও করেনি। সো সেটা তারা কীভাবে গেল, এটাও একটা প্রশ্ন তুলেছেন। এবং বিএনপিকে যেভাবে আমরা উৎসাহী দেখছি
যে ফেব্রুয়ারিতে বোধহয় নির্বাচন বিরাট বিজয় অর্জন করে ফেলেছে বিএনপি, কিন্তু আসলে কি লক্ষণ কোনো কিছু প্রমাণিত হয়েছে 13 জুনের পরে যে নির্বাচনটা? লক্ষণের দিকটা আলোচনা করার আগে আমি আপনাকে বলতে চাই, আমাদের দুর্ভাগ্য তৃতীয় বিশ্বের মানুষগুলো, সেটা হলো একটা এক্সপেরিমেন্ট করে, ট্রায়াল করে, এরর হয়, আবার সংশোধন করে, তারপর সেটা আবার সব মুছে ফেলবে। যে ছোটোবেলায় বাচ্চারা খেলে না, যে এই ভাগ আমার, এই ভাগ তোমার, না ঠিক আছে তোমার সাথে খেলবো না। তৃতীয় বিশ্বে এটা সব কিছুতে হয়, যেমন এডুকেশন সিস্টেম নিয়ে হয়, ইকোনমিক সিস্টেম নিয়ে হয়, সব কিছু নিয়ে। আমাদের ডেমোক্রেসি, ধরুন আমরা যদি ডেমোক্রেসি বিশ্বাস করি, বা আমরা ডেমোক্রেসি তো নিজেরা প্রডিউস করি না, বা আমরা নিজেরা ইনভেন্ট করি না, ডিসকভারি নাই আমাদের। আমরা নিয়েছি কার কাছে? ধার নিয়েছি। কার কাছ থেকে? ব্রিটেনের কাছ থেকে নিয়েছি, আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি, বা আমরা যারা প্র্যাকটিস করে তাদের কাছ থেকে নিয়েছি। ব্রিটেনে তো এই আনুপাতিক হারে নির্বাচন নাই, ধরেন কথার কথা। আমেরিকায় নাই, ইভেন ভারতে, পাশের বাড়ি ভারত, সেখানেও নাই। তো কোথাও আনুপাতিক হারে নির্বাচন নেই। আবার আনুপাতিক হারে নির্বাচন হলে, যেমন নেপালে যতটুকু আমি জানি, সেটা গেলে 8 বছরে 9 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা একটা দিক। 2 নম্বর হলো এক সরকার আনস্টেবল হয়, আনস্টেবল, এটা স্টেবল হয় না। 3 নম্বর হলো আমরা যে ফ্যাসিস্টকে সরালাম অনেক পরিশ্রম করে, ধরুন 300 সিট, আমি যে একটা ফেলে ঝেলেও যদি ধরি 15% ভোট আছে এখন আমেরিকা, ধরেন, বা 20% ভোট আছে, তা ঘরে বসে নির্বাচন না করে তারা 30টা-60টা সিটের মালিক হয় 300 সিটের মধ্যে। তো আমরা এই সিট দেওয়ার চেষ্টা প্রক্রিয়া করছি কেন? এটা গণতন্ত্রের খারাপ দিকও আছে অনেক দিন। কারণ 10 জন লোক দাঁড়ালো, 1 লক্ষ ভোট থাকলো, আমি সে বিষয়ে যেতে চাই না। তো সেক্ষেত্রে হলো এটা একটা দিক। আর 2 নম্বর দিক হলো যে আমরা যেসব জায়গায় এস্টাবলিশড বা এই কার্যক্রম আছে, সেই সব জায়গা থেকে আমরা যদি ডেমোক্রেসির বিষয়টাকে পাঠ নিই, তা সেইখানে আমরা যা বিশ্বাস করি সেটাই বাস্তবায়ন করা বিগত দিনে যা হয়ে আসছে। যেমন শাহাবুদ্দিন সাহেব, যা বিচারপতি, তিনি আসলেন, 3 জোটের রূপরেখা ছিল যে আমাদের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, আবার ওনাকে আমরা শপথে ফিরিয়ে দেবো। এই হলো মূল কথা। আমরা 90 দিনের মধ্যে নির্বাচন হলো, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য মানে ভালো নির্বাচন, সেটাকে আমরা বলি 91 সালের নির্বাচন। তো সেটা হতে পারছে 3 মাসে। আমরা কেন 6 মাসে 9 মাসে নির্বাচন করতে পারবো না? 1 বছর প্রায় হতে চললো, আরও 6 মাসে 1 বছরে আমরা নির্বাচন করতে পারবো না? আমরা কি এতই বিপদে পড়ে আছি যে আমরা নির্বাচন করতে পারবো না? নির্বাচন না হলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত ক্ষতি হতে পারে, আমাদের কিন্তু ইন্ডেক্স সব নোজ ডাউন করেছে। যেমন আমাদের এখন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টই হলো 3% আমাদের গ্রোথ। তো 3% গ্রোথের নিচে নেমে গেলে দুর্ভিক্ষ শুরু হবে এই দেশে। এই দুর্ভিক্ষ শুরু হলে আমাদের, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি বলতে চাই, এই গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন তো নাই। গভর্নমেন্ট একটা ইন্টিম গভর্নমেন্ট আছে। যেমন আমার বরগুনায় ডেঙ্গু হচ্ছে, এই গভর্নমেন্টে আমি বলার কোনো রাস্তা নেই, কেউ জানেও না, গভর্নমেন্টে জানারও কোনো রাস্তা নেই, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা। তো সেক্ষেত্রে ধরেন এই গভর্নমেন্ট বসলো, এখন ইকোনমি যদি নোজ ডাউন করে, আপনার ইন্ডেক্সে যেসব ইন্ডেক্স মূলত বাইরের ওয়ার্ল্ড দেখে বা আমরা দেখি যার ইন্ডেক্স, তার অলমোস্ট সব নোজ ডাউন করেছে, অলমোস্ট সব। সেক্ষেত্রে বিদেশিরা আর কিছুদিন গেলে একটা নির্বাচিত গভর্নমেন্টের সাথেই প্রোগ্রাম করা ছাড়া প্রোগ্রাম করতে চাইবে না। এবং এই গভর্নমেন্টও চেষ্টা করে না যে তা নয়, চেষ্টা করছে, কিন্তু অনেকেই সেই প্রোগ্রামে হাত দেয় না বা দিতে চাচ্ছে না। কারণ এই গভর্নমেন্ট, ধরা যাক এই গভর্নমেন্ট 3 মাস থাকলো, 6 মাস থাকলো, 1 বছর থাকলো, নোবডি নোজ। 5 বছর থাকলো, 20 বছর থাকলো, 100 বছর থাকলো, আমি জানি না। তা আমি জানি না, আমি হোয়াই আই উইল মানে স্টেপ ইন দ্য আনসার্টিনিটি, আমি এটা করবো না। তো এইরকম বিদেশি ইনভেস্টমেন্ট নাই, আপনার মেজর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি না থাকে, তাহলে আমাদের দেশে যে বিশাল জনগোষ্ঠী বেকার, এবং বিশাল জনগোষ্ঠী যে কর্মহীন আছে, শিক্ষিত এবং অশিক্ষিত, এটা তো আমরা চরম বিপদের দিকে পড়ব। 1, 2 নম্বর হলো আন্তর্জাতিক ক্ষেত্রে, ধরেন কি বলে, মানে ফরেন রিলেশনের ক্ষেত্রে সবসময় মানুষ তার নিজস্ব লাভটা দেখে, সব দেশই তার নিজস্ব লাভ দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। তা সেক্ষেত্রে এই গভর্নমেন্টের লাভ লোকসানের কোশ্চেনে যখনই আসে, তখন কেউ আসে, তখন তার অঙ্কটা সে মতন করে দেখে যে এই ইন্টিমি গভর্নমেন্টে কী আছে, আমি তার কাছ থেকে কী বেনিফিট নিতে পারি। অ্যাজ এ হোল, অ্যাজ এ কান্ট্রি বা একটা কান্ট্রির কাছ থেকে যে বেনিফিট নেওয়া দরকার বা নিতে পারি, অথবা যে উপকৃত হতে পারি, উপকৃত হতে পারতাম, সেরকম হয় না। ফলে যেমন ফরেন পলিসিতে আমরা যেমন মার খাবো, ইকোনমিতে আমরা চার চেয়েও বেশি মার খাবো, এক্সপোর্টে আরও অনেক বেশি মার খাবো, শেয়ার মার্কেট ধরেন ফল করতেছে, এভরিডে ফল করতেছে। তো আমরা যদি ইকোনমি ফল করে যায়, তাহলে আমরা যত বক্তৃতা দিই না কেন, কোনো বক্তৃতা কাজে আসবে না। দেশের মানুষ যদি না খেয়ে থাকে, মানুষ যদি বিপদে পড়ে, তখন কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচনের
কোশ্চেনে গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। এবং অনেকে হয়তো প্রশ্ন করতে পারে আমাদের সাথে আলোচনা না করেই এই কথা। এখন আপনার সাথে আমি আলোচনায় বসছি, কী কথা আলোচনা হইতে পারে তা তো আমি জানি না। আমি না জানার আমি কিন্তু এখানে বসছি, কিন্তু আমার কোনো প্রিপারেশন নাই এরকমের যে আমার এই সাবজেক্টে আপনি আলোচনা করবেন, আমি এইভাবে কথা বলব। আমি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বললে আমি রিপ্লাই দেবো। এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ওভার দেয়ার ইন ইংল্যান্ড। সেটা হলো তারেক সাহেব এবং চিফ অফ মানে আমাদের চিফ অ্যাডভাইজার বলছেন, বসার পরে খুবই সঙ্গত কারণে আমাদের দলের নেতা এবং বৃহত্তর পার্টি বলতে মানে হয়তো বলছেন যে এরকম হলে হতে পারে, উনি হতে পারে। তারা মোটামুটি একটা জয়েন্ট কমিউনিকে করেছে, একটা ঐক্যমতে এসছে যে এরকম যদি হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। আচ্ছা, ওকে ফাইন। কেন? তার একটা যৌক্তিক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন এপ্রিল মাসে, এই যে এপ্রিল মাসে এখন বৈশাখ মাস, চরম গরমের সময় বৃষ্টি হইতেছে। আপনি ধরুন এই এপ্রিল মাসে যদি নির্বাচনটা আমি করতাম, কি আপনি করতে পারতেন? ফেব্রুয়ারি মাসে আমরা কেন বলছি, কারণ এপ্রিল মাসে এখন এই ধরনের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষা থাকে তার। আবার ছাত্রদের যদি পড়াশোনা শুরু করেন, আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে পড়াশোনা হয় না, শুরু হয় একেবারে ফেব্রুয়ারি শেষে, মার্চে শুরু হলো, আপনি এপ্রিল মাসে আবার নির্বাচন দেবেন। না, সেটা তো এপ্রিলে। আবার আমরা রমজান মাস থাকলো, রমজান মাসে যদি আপনি যদি নির্বাচনের মানে কি বলে প্রচার করতে থাকেন, সমগ্র রমজান নির্বাচন প্রচার করে আপনি এপ্রিল মাসে নির্বাচন করবেন, সব মিলিয়ে একটা পরিস্থিতি হয়। আবার জুন জুলাইতে গেলে আবার কিন্তু ওই জয়েন্ট স্টেটমেন্ট যেটা বলছে যে হতে পারে, মানে আপনারা তো চাইছিলেন ডিসেম্বরে মধ্যেই করতে হবে, এখন আমি বলছি আগেও হতে পারে, কিন্তু ডিসেম্বর না হয়ে আপনারা যখন বলছেন ফেব্রুয়ারিতে হতে পারে, তো ফেব্রুয়ারিতে না হলেও তো অসুবিধা নেই, পরেও হতে পারে। এটা মানে আমি যদি কথাটা হলো বোঝার চেষ্টা করি, মানে এটা মেবি, এটার অনেক কিছু, মেবি তো অনেক কিছু, মানে বিএনপি প্রস্তুত ফেব্রুয়ারিতে না হলে পরে হলেও কোনো অসুবিধা নেই। আমরা সে কথা বলি না, আমরা বলি নির্বাচনটা আগে, আরো আগে হোক, এটা আমরা আমাদের ডিজায়ার। আমরা তো জুন মাসে নির্বাচন হোক সেটা